তা আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকলে পরিমাণ কিছুটা কমে আসতে পারে। 2 তারিখ বা তার কাছাকাছি সময়ে আমাদের আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে। আজকে সকাল 6টায় আমরা সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি উল্লেখ করলাম যে সেখানে টাঙ্গাইল এবং তার পার্শ্ববর্তী এলাকায় বর্তমানে তার অবস্থান। যত সময় যাবে সে আরও ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে এবং লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে আজকের মধ্যেই। তবে এটার প্রভাবে এখনও সাগরে আমাদের প্রচুর কনভেকটিভ ক্লাউড যদি ধরি আমরা, প্রচুর পরিমাণে মেঘমালা তৈরি হচ্ছে। মেঘমালা তৈরি হওয়ার পাশাপাশি সামান্য পরিমাণ বাতাসও এখানে থাকতে পারে। এটা হলো আমাদের বাংলাদেশের ম্যাপ, তাই না? এই যে বাংলাদেশের ম্যাপ, এই নিচের অঞ্চল হলো সাগর। আর সাগরে দেখেন আপনি পুরো লাল হয়ে আছে, মানে টেম্পারেচার, ওটা অন্য জিনিস বোঝাতে হবে। এটা হলো এক ধরনের মেঘ আমরা মনে করি। ল্যান্ডের কিছু অংশ মেঘ নাই, যদি অবস্থান এখন এখানে আমাদের টাঙ্গাইল বা পার্শ্ববর্তী এলাকায়, কিন্তু মেঘটা তৈরি হচ্ছে এখনও বেশিরভাগ ওইসব অঞ্চলে, সাগর বা তার পার্শ্ববর্তী এলাকায়। এই জন্য 3 নম্বর যে স্থানীয় সতর্কতা আমরা রেখেছিলাম সেটা এখনও বলবৎ আছে। যদি এরকম সিস্টেম আগামীকালকেও অব্যাহত থাকে তখন হয়তো 3 নম্বর সিগন্যালটা এক্সিস্ট করবে, অথবা আমরা তুলব না। কারণ কি, যারা সাগরে জাহাজ চলাচল করে বা নৌযান যেগুলো চলাচল করে তাদের নিরাপত্তার স্বার্থে। এবং পরবর্তীতে হয়তো বা এখানে মেঘমালা তৈরি হয়ে হয়তো কম হতে পারে, কিন্তু এইসব জায়গায় বৃষ্টি আবার প্রবণতাটা হয়তো বৃদ্ধি পেতে পারে। পায়রা, মংলা, কক্সবাজার এবং চট্টগ্রাম, এই 3টা সমুদ্র বন্দর, 4টা সমুদ্র বন্দর আমরা এখানে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি তাদেরকে। একটা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ কোন দিক দিয়ে সেটা অতিক্রম করছে, তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি থাকে। যেহেতু আমাদের বাংলাদেশ উপকূল, বিশেষ করে সাতক্ষীরা বা খুলনা অঞ্চল এবং পশ্চিমবঙ্গ, এর মাঝখান দিয়ে গেল, তো বৃষ্টিটা ওইখানে বেশি হওয়ার কথা, যে দিক দিয়ে পাস করবে। কিন্তু এর ডান পাশে বৃষ্টিপাতের প্রবণতাটা আমরা অ্যানালাইসিস বা আমাদের যে দীর্ঘত একটা ক্লাইমেট, সেটা থেকে বোঝা যায় ডান পাশে বৃষ্টিটা বেশি হয়। এবং সেই অনুসারে আমাদের চট্টগ্রাম ডিভিশনে বেশি বৃষ্টি পেল। তার মধ্যে হলো আমাদের মাইজদিকুট বা নোয়াখালী 285 মিলিমিটার। আর যেহেতু অগ্রভাগও ভালো বৃষ্টি পায়, অগ্রভাগ হলো আমাদের ঢাকার কাছাকাছি অঞ্চল, ঢাকা ডিভিশনে প্রায় প্রত্যেকটা জেলায় আমাদের প্রায় হেভি রেইনফল দেওয়া আছে। তা আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকলে পরিমাণ কিছুটা কমে আসতে পারে। 2 তারিখ বা তার কাছাকাছি সময়ে আমাদের আবহাওয়ার অনেকটা উন্নতি হতে পারে, বৃষ্টিপাতের প্রবণতাও কিছুটা কমে আসতে পারে, এবং যে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে আসতে পারে। তখন হয়তো 2 তারিখ বা তার পাশাপাশি সময় আমরা একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতে পারবো। একটা জিনিস কি, সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য কয়েকটা কন্ডিশন আপনাকে মানতে হবে। 1 নম্বর, গভীর সাগরে একটা লঘুচাপ তৈরি হতে হবে, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সেটা আস্তে আস্তে সুস্পষ্ট লঘুচাপ। তারপরের ধাপটা হলো নিম্নচাপ, তারপরের ধাপটা গভীর নিম্নচাপ, এবং তার 5ম ধাপটা হলো আমাদের ঘূর্ণিঝড়। আমরা 27 তারিখ বা তার আগেই বলছিলাম যে কোন কোন জায়গায় হেভি রেইনফল হতে পারে বা ভারী বর্ষণ হতে পারে, সেটা উল্লেখ করে দিয়েছিলাম আমরা। আর এই সিস্টেমটা যেটা তৈরি হবে সাগরে, সেটা ল্যান্ডের কাছাকাছি তৈরি হতে পারে। কোথায়? পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে। যদি ল্যান্ডের কাছাকাছি তৈরি হয়, আর বর্ষাও যেহেতু মোটামুটি সক্রিয় অবস্থা এখন কিছুটা অঞ্চলে চলে আসছে, তো অনেকগুলা কারণে সেটা শক্তিশালী হওয়ার সুযোগ কম। সেটা সাধারণত গভীর নিম্নচাপ পর্যন্ত চলে আসতে পারে। আমরা 99% সম্ভাবনা বলছিলাম সেটা ঘূর্ণিঝড় হবে না। আমার ঘূর্ণিঝড় কিন্তু হয়ই না। গভীর নিম্নচাপ আকারে সে ল্যান্ড বা আমাদের উপকূল অতিক্রম করে বর্তমানে টাঙ্গাইল বা তার পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ আকারে আছে। গভীর নিম্নচাপ থেকে দুর্বল হয়ে সে নিম্নচাপ, সুতরাং ঘূর্ণিঝড়ের তো প্রশ্নই আসে না।